এর আগে আপনারা শুনেছেন মহাকবি কালিদাস কিভাবে সৌরাষ্ট্র যুবরাজের রাজবেশ, শিরস্ত্রাণ এবং জুতো পরেছিলেন। তারপর তাঁর ঘোড়ার পিঠে চেপে কিভাবে বনপথে অদৃশ্য হয়েছিলেন। এবার বলি এর পরের ঘটনা। ঘোড়া কালিদাসকে নিয়ে পৌঁছল কুন্তল রাজধানীর কেন্দ্রস্থলে। এই স্থানটি অতি মনোরম। মাঝখানে একটি উদ্যান, তার চারপাশে চওড়া রাস্তা এবং রাস্তার এক ধারে বিভিন্ন ধরনের দোকান ও বড় বড় বাড়ি। কালিদাসের ঘোড়া এক ফুলের দোকানের পাশ ঘেঁষে বেরিয়ে গেল এবং যাবার সময় বেশ কিছু ফুলের তোড়া এবং মালা ছিন্ন ভিন্ন করে দিল। দোকানে 3 জন খদ্দের ছিল। তারা প্রাণ ভয়ে এদিক সেদিক চলে গেল। ফুলের দোকানের মালিনী প্রাণ ভয়ে একদম ভেতর দিকে সিঁধিয়ে গেল। ঘোড়া নিয়ন্ত্রণহীন অবস্থায় রাস্তা দিয়ে ছুটতে লাগলো। কালিদাস কোনো ক্রমে ঘোড়ার কেশর ধরে তার পিঠের সঙ্গে লেগে রইলেন। এদিকে রাস্তা দিয়ে ঘোড়া প্রচন্ড বেগে ছুটছে। ভয়ে পেয়ে মানুষ ছোটাছুটি চেঁচামেচি শুরু করে দিল। ঘোড়া সেই জায়গা ছেড়ে আরো এগিয়ে গেল। গোলমালও আস্তে আস্তে থেমে গেল। এরপর ফুলের দোকানের সেই 3 খদ্দের দোকানের সামনে ফিরে এলো। প্রথমজন বলল, অন্য রাজ্যের বহু মানুষই তো এসেছেন, এরকম অসভ্যতা তো কেউ করেননি। দ্বিতীয় ব্যক্তি বলল, লোকটা বোধহয় জঙ্গলি, রাজকন্যাকে বিয়ে করার লোভে কোনো রাজার পোশাক আর ঘোড়া চুরি করেছে। তৃতীয় ব্যক্তি বলল, তোমরা কিচ্ছু জানো না, ইনি হচ্ছেন সৌরাষ্ট্রের যুবরাজ, শিরস্ত্রাণ দেখলেই চেনা যায়। এইবার একটু স্বয়ংবর সভার বর্ণনা দেওয়া যাক, যেখানে কালিদাস একটু পরে এসে উপস্থিত হবেন। মূল যে রাজফটক, সেখানে পাহারা দিচ্ছে দৈত্যাকার 2 জন রক্ষী। সেই বড় দরজার পেছনে আছেন এক রাজকর্মচারী, যিনি বিবাহ ইচ্ছুক পানিক প্রার্থীকে নিয়ে যাচ্ছেন ভেতরে। বেশ কিছুটা ভেতরে গিয়ে যে প্রথম মহল, সেটাই রাজসভাগৃহ। এদিনকার মতন সেখানেই স্বয়ংবর সভার আয়োজন হয়েছে। সেখানে দরজার সামনে বসে আছেন প্রধানমন্ত্রী নিজে। তিনি অতিথিদের সভার মধ্যে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। রাজসভাগৃহ উপস্থিত যেটি স্বয়ংবর সভাগৃহ, তার চারপাশে গোল হয়ে ঘিরে আছে উঁচু চওড়া প্রাচীর। তার উপর পাহারা দিচ্ছে 2 জন দানবাকৃতির প্রহরী। তারা পরস্পর উল্টো দিকে ঘুরছে। যখন সামনাসামনি আসছে, তখন পরস্পরকে ভীষণভাবে আক্রমণ করার অভিনয় করছে। এমনিতে ঘটনাটা সম্পূর্ণ অহিংস, কিন্তু যদি কোনো বাইরের লোক প্রথম এটি দেখে, সে আতঙ্কিত হয়ে পড়বে। সভার ধারে উঁচু বেদি, সিংহাসন রাখা। আপাতত সেখানে সিংহাসন নেই, সেই বেদি সুসজ্জিত। সেখানে বসে আছেন রাজকুমারী হৈমশ্রী এবং তার বেশ কিছু সখী। হৈমশ্রী তাঁর সুখসারীকে আদর করছেন। একজন সখী বলল, 49 জন হয়ে গেল। অপর একজন বলল, সে কি, একজনও সঠিক উত্তর দিতে পারল না? অন্যজন বলল, কি করে বলবে, যা সব বিদঘুটে প্রশ্ন। রাজকুমারী বললেন, প্রশ্ন কঠিন নয়,
আসলে মানুষগুলোর স্থির বুদ্ধি ও সহজ বুদ্ধি নেই। এই পরিস্থিতিতে কালিদাসের ঘোড়া কালিদাসকে নিয়ে রাজপ্রাসাদের মূল রাজফটকে উপস্থিত হলো। প্রহরীদ্বয় আগেই লক্ষ্য করেছিল ঘোড়াটি দ্রুত বেগে নিয়ন্ত্রণহীন অবস্থায় আসছে। তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। ঘোড়া কাছে আসতেই লাফিয়ে উঠে দুজন দুপাশ থেকে রাশ চেপে ধরে ঘোড়াকে থামিয়ে দিল। আর ঘামে ভেজা ঘোড়ার পিঠ থেকে কালিদাস পিছলে পড়ে যাচ্ছিল। তাকে একজন ধরে দাঁড় করিয়ে দিল। দ্বারপাল এসে কালিদাসকে বললেন, আসতে আজ্ঞা হোক সৌরাষ্ট্র যুবরাজ। কিন্তু ঘোড়ার পিঠে কালিদাস এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি সম্পূর্ণ বিহ্বল ছিলেন। তিনি শুধু বুঝলেন তাকে সঙ্গে যেতে বলছে। তিনি তাই করলেন। দ্বারপাল তাকে মন্ত্রীর সম্মুখে নিয়ে গেল। মন্ত্রী হাত জোড় করে বললেন, আসুন মান্যবর মহাশক্তিমান সৌরাষ্ট্র কুলপতি, আপনার পদদ্বন্দ্ব দ্বারা সভাগৃহ ধন্য করুন। কালিদাস এতক্ষণ বিহ্বল ছিলেন, কিন্তু দ্বন্দ্ব শব্দটা কানে যেতেই ভীষণ ভয় পেয়ে গেলেন। ভাবলেন দ্বন্দ্ব বলতে কোনো ঝগড়া বা গন্ডগোলের কথা বলা হচ্ছে। তিনি ব্যাকুলভাবে জানতে চাইলেন, পদদ্বন্দ্ব মানে কি? মৃদু হেসে মন্ত্রী বললেন, আপনার পদযুগল আর্যপুত্র। যুগল? কোন যুগল? কালিদাস তখনও ভয়ার্ত। মন্ত্রী বললেন, আমি বৃদ্ধ মানুষ, আমার সঙ্গে কেন মশকরা করছেন? রঙ্গতামাশার স্থান অন্দরে। কালিদাস তবুও অনড়। মন্ত্রী বললেন, আপনার পা দুটির কথা বলছি। ও, দ্বন্দ্ব মানে দুই? প্রশ্ন করলেন কালিদাস। মন্ত্রী ভাবলেন যুবরাজ অত্যন্ত রসিক। তিনি মাথা ঝুঁকিয়ে অভিবাদন করে কালিদাসকে ভেতরে নিয়ে গেলেন। কালিদাস সভাগৃহে ঢোকা মাত্র সমস্ত মহিলাকুলের চোখ গিয়ে পড়ল কালিদাসের দিকে। তাঁর সৌম্য দর্শন চেহারা এবং সুদর্শন মুখমণ্ডল শিরস্ত্রাণের মধ্যে দিয়েও ফুটে উঠছিল। সভা মধ্যে প্রবেশ করার পর মন্ত্রী তাঁর শিরস্ত্রাণটি খুলে দিলেন আর বললেন, এবার আপনারা আলাপচারিতা সারুন। এই বলে বেরিয়ে গেলেন। শিরস্ত্রাণ খোলা মাত্র কালিদাসের মুখ সম্পূর্ণ খুলে গেল, আর সেই সরল ও অপূর্ব মুখমণ্ডল থেকে মহিলারা চোখ ফেরাতে পারল না। ইতিমধ্যে রাজকুমারী কালিদাসের দিকে এগিয়ে এলেন। তিনিও মুগ্ধ, কিন্তু নিজেকে সম্বরণ করলেন। পেছন পেছন তাঁর সখীরাও তাঁর সঙ্গে এগিয়ে এলো। এতগুলো মহিলাকে হাসি হাসি মুখে বিলোল কটাক্ষ সহকারে তাঁর দিকে এগিয়ে আসতে দেখে কালিদাস ভীষণ ঘাবড়ে গেলেন। একে তো তখনও তার মন থেকে ঘোড়ার আতঙ্ক সম্পূর্ণ যায়নি, তাতে আবার তিনি একা, আর এই অবস্থায় পরিহাসরতা এতগুলো মহিলা তাকে প্রায় ঘিরে ফেলেছে। তিনি অসহায়ভাবে এদিক ওদিক ওপর নিচে তাকাতে লাগলেন। রাজকুমারী লক্ষ্য করলেন কালিদাস তাকে ধর্তব্যের মধ্যেই আনছেন না, তাঁর দিকে তাকাচ্ছেনও না। তিনি একই সঙ্গে বিরক্ত, বিস্মিত এবং ক্রোধিত হলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে কালিদাসের দিকে তাকিয়ে দৃপ্তস্বরে বললেন, আমার প্রথম প্রশ্ন। কিন্তু কালিদাসের কানে সেসব কথা যাচ্ছে না। সহসা কালিদাসের চোখে পড়ল প্রাচীরের ওপর সেই দুই প্রহরী। তারা পরস্পরের দিকে এগোচ্ছে, তলোয়ার খুলে ফেলেছে, একে অপরকে ভীষণভাবে আক্রমণ করতে উদ্যত হয়েছে। কালিদাস ভয়ঙ্কর আতঙ্কিত, তার মুখ হাঁ, তার চোখ বিস্ফোরিত। ইতিমধ্যে রাজকুমারী
তার প্রশ্ন করেছেন। জগতে সব থেকে শক্তিমান কি? কালিদাসের কানে সেসব কথা কিছু যায়নি। তিনি বলার চেষ্টা করলেন, আমার ভয় করছে, কিন্তু তার মুখ দিয়ে ভয় শব্দটা দুবার বেরোলো। তিনি বললেন, ভয় ভয়। সখীরা ভাবল যুবরাজ নাটক করছেন। তাঁরা বললেন, উত্তর দিন। কিন্তু রাজকুমারী বললেন, উত্তর তো উনি দিয়ে দিয়েছেন। জগতে সব থেকে শক্তিমান হলো ভয়। এইবারে সখীরা ভীষণ খুশি হয়ে শাঁখ বাজাতে লাগলো এবং কালিদাসের দিকে তাকিয়ে সরস মন্তব্য করতে লাগলো। কালিদাস এতে অনেকটা সহজ হয়ে গেলেন। তিনি অনুধাবন করলেন এই রমণীকুল তার ক্ষতি করবে না এবং এরা তার প্রশংসা করছে। রাজকুমারী বললেন, পরের প্রশ্ন, দ্বন্দ্ব কাদের মধ্যে হয়? এই প্রশ্ন কালিদাস শুনতে পেয়েছেন। তাঁর মনের ভয় কেটে গেছে। একটু আগেই মন্ত্রী তাকে বলেছেন দ্বন্দ্ব মানে দুই। তিনি এক গাল হেসে দুটো আঙুল ওপরে তুলে দুইয়ের সংকেত করলেন। সখীরা বলল, কি হলো, উত্তর দিন। রাজকুমারী মাথা নামিয়ে বললেন, উনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। দ্বন্দ্ব হয় দুইয়ের মধ্যে। আবার তুমুল হর্ষধ্বনি, আবার শঙ্খধ্বনি। সভাস্থল মুখরিত হয়ে উঠল। এমন সময় কালিদাসের চোখে পড়ল রাজকুমারীর সুখ ও শাড়ি ঠোঁটে ঠোঁট ঠেকাচ্ছে। তিনি নব্যযুবক, সুখ শাড়ির এই কাছাকাছি আসা তাকে বিহ্বল করে তুলল। তিনি তদ্গত চিত্তে তাদের এই মিলন দেখতে লাগলেন। এমন সময় রাজকুমারী বললেন, আমার তৃতীয় ও শেষ প্রশ্ন, সর্বাধিক সুমিষ্ট কি? কালিদাস তখনও আত্মমগ্ন, দৃষ্টি নিবদ্ধ সুখসারীর দিকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর রাজকুমারী অধৈর্যভাবে বললেন, উত্তর দিন, সর্বাধিক সুমিষ্ট কি? কালিদাস ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করতে বললেন। তারপর ইশারায় ওই সুখসারীর দিকে দেখালেন। রাজকুমারী মাথা নিচু করে ফেললেন। সখীরা বলল, কি হলো সই, উনি তো উত্তর দিচ্ছেন না। রাজকুমারী বললেন, উনি সঠিক উত্তর দিয়েছেন। সর্বাধিক সুমিষ্ট হলো প্রণয়। এ কথার সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে গেল। ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো। মেয়েরা আবির ওড়াতে লাগলো এবং পুষ্প বৃষ্টি করতে লাগলো। রাজকুমারী ডালা থেকে বরমাল্য তুলে নিয়ে কালিদাসের গলায় পরিয়ে দিলেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি একটু অনুপ্রেরণা পাব। আর ওই যে ঘন্টার চিহ্নটি আছে ওটাতে চাপ দিলে আমি আপনাদের কাছে সহজে পৌঁছতে পারবো। ভালো থাকবেন। নমস্কার।